মার শুনুন দ্বিতীয় পর্ব, ভুল বোঝাবুঝি। যদি কারোর দিকে তাকিয়ে থাকলে কাউকে খুন করা যেত, তাহলে হয়তো দীপ্তি এতক্ষণে মরে যেত। কারণ আবিরের চাউনি ঠিক এতটাই রাগের ছিল। দীপ্তির গলা থেকে হাতটা টেনে নেবার আগে সে তার শেষ কথাটা বলতে ভোলেনি, এবং দীপ্তির দিকে একবারের জন্য না তাকিয়ে সে বেরিয়ে যায়। মরার আগের মুহূর্ত পর্যন্ত খেলে নাও। দীপ্তির পুরো মুখ শুকিয়ে যায়। সে বেশ কিছুক্ষণ দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখনই দরজাটা জোরে আওয়াজ করে বন্ধ হয়ে যায়, তখন সে ঢোক গিলতে পারে। ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে। চোখের জলে তার দু চোখ ভরে ওঠে। সে কাজটা করেছে জাস্ট টু দ্য এন্ড অফ দ্য টাইমের জন্য। নিজের মনের ভাব লোকানোর জন্য এটাই তার একমাত্র উপায় বলে মনে হয়েছিল সেই মুহূর্তে। আবিরের জন্য তার ভালোবাসা, যেটা শুধু সে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছে। ও আবিরকে ভালোবাসে। গত 13 বছর ধরে সে আবিরকে ভালোবেসে এসেছে, কিন্তু একবারের জন্য প্রকাশ করার সাহস করে উঠতে পারেনি। দীপ্তি ভেবেছিল যদি সে নিজের ফিলিংস লুকিয়ে রাখে তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে কোনোদিনও ভাবতে পারেনি যে একটা রাতের ভুলের জন্য তার সমস্ত চেষ্টা নষ্ট হয়ে যাবে। সে নিজেকে পুরোপুরি অগ্রাহ্য করেছিল। যদিও বা ওই রাতের কারণে দীপ্তি আবিরকে রাগিয়ে তোলে, তাও 3 দিন পরে তার কাছে সেই সিরিয়ালের জন্য ফোন আসে। তাকে একটা রোলের জন্য অডিশন করার জন্য ডাকা হয়। এটা ঠিক বোঝা যাচ্ছিল না যে ফোনটা আবিরের কথা মতন এসেছে নাকি নিতান্তই ডিরেক্টরের ডিসিশন। ওর স্ক্রিন টাইম এই সিরিয়ালের জন্য খুব কম ছিল না। এটা কোনো বড় রোল ছিল না সত্যি, কিন্তু এটা শুধুমাত্র একটা সাইড ক্যারেক্টারও ছিল না। তার আগে করা যে কোনো কাজের থেকে এটা 100 গুণ ভালো, এটা মানতেই হবে। যেহেতু এই রোলটা ঠিকঠাক কোনো মানে ছাড়াই আদায় করা হয়েছিল, তাই এটার জন্য অডিশনটাও ছিল একটা ফর্মালিটি। দীপ্তি ঠিক অডিশনের পরেই রোলটার জন্য কন্ট্রাক্ট সাইন করে। তার ঠিক 3 দিন পর দীপ্তি অফিসিয়ালি শুটিং টিমে যোগ দেয়। তার ঠিক একদিন আগে আবির রোমে যায় তার নতুন মুভির শুটিং এর জন্য। এক নিতান্তই উত্তেজক রাতের পর এই 2 মাসের দম্পতি নিজের নিজের আলাদা পথে চলে যায়। 3 মাস পর টু দ্য এন্ড অফ দ্য টাইমের শুটিং শেষ হয়। এটা সফলতার সাথে শেষ হওয়ায় খুশি সেলিব্রেট করা হয় এক প্রাইভেট বাংলোতে, যেটা কম করে হলেও 3 কোটি টাকার। পুরো টিম খুশিতে আত্মহারা, যার মধ্যে সব থেকে বেশি খুশি ছিলেন ডিরেক্টর। সে নিজের ফোন তুলে এক নামি দামি রেস্টুরেন্টে পুরো টিমের জন্য টেবিল বুক করেন এই খুশি সেলিব্রেট করার জন্য। সিরিয়ালের শুটিং 3টে নাগাদ শেষ হয়, কিন্তু টেকনিক্যাল টিমের জিনিসপত্র প্যাকিং করা বাকি ছিল, আর অ্যাক্টরদের চেঞ্জ করা আর ফ্রেশ হওয়া বাকি থাকার কারণে সেলিব্রেশনটা রাত 8টা নাগাদ করা হয়। এই পুরো সময়টা আবির রোমে ছিল তার নতুন মুভির কারণে। মাঝের 2 দিনের ছুটিতে সে দেশে আসে, তাও আবার কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে। সময় খুব কম থাকার কারণে ফ্লাইটের পর আবিরের রেস্ট করার সময় পর্যন্ত ছিল না। কলকাতায় নামা মাত্রই সে কোম্পানিতে চলে যায়। কোনো টাইম ওয়েস্ট ছাড়াই মিটিং চালু করা হয় আবিরের ঢোকা মাত্রই। মিটিং এর জন্য বোর্ড আগে থেকেই রেডি ছিল এবং আবিরের জন্যই অপেক্ষায় ছিল। মিটিংটা দুপুর 3টে থেকে সেই 6টা পর্যন্ত চলে। আবিরের সেক্রেটারি তার পিছনে তার অফিসে ঢোকে। মিস্টার দাস, আপনার জন্য রাত 12টায় রোমে যাওয়ার ফ্লাইট বুক করা হয়ে গেছে। ল্যান্ড করার পর আপনি 15 ঘন্টা পর্যন্ত রেস্ট নিতে পারেন আপনার পরবর্তী সিনের আগে। লম্বা ফ্লাইট আর পুরো দিন মিটিং এ কাটানোর পর আবির যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ে। তার সাইলেন্ট করে রাখা ফোনটা সে বের করে চেক করতে থাকে যখন তার সেক্রেটারি তাকে তার শিডিউলের ব্যাপারে বলছিল। যখনই সে ফোনটা আনলক করবে তখনই তার একটা মেসেজ এলো, টু দ্য এন্ড অফ দ্য টাইমের শুটিং কমপ্লিট। ওটা সেলিব্রেট করার জন্য আজ রাত 8টায়
পার্টি আছে হোটেল ব্লু মুনে। যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আসবেন। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর সে নিজেই সেক্রেটারির দিকে তাকিয়ে মাথা নাড়ে, এটা বোঝানোর জন্য যে সে ব্যাপারটা বুঝেছে যেটা তাকে বলা হচ্ছিল। আবিরের সেক্রেটারি অনেক বছর ধরে তার সাথে কাজ করছে, তাই সে আবিরের হাবভাবের সাথে বেশ পরিচিত। তাই সে আবিরের কাজে মন না থাকাকে গায়ে নেননি। মিস্টার দাস, আপনার ফ্লাইট টেক অফের আগে প্রায় 6 ঘন্টা বাকি আছে, তাহলে আপনি কি ডিনার শহরেই করবেন নাকি এয়ারপোর্টে? শহরে, আবির না শুনতে পাওয়ার মতো বলে ওঠে। তার সেক্রেটারি ঠিকানা জিজ্ঞাসা করার আগেই সে নিজের কথা শেষ করে, হোটেল ব্লু মুন। যখন আবির আর তার সেক্রেটারি নিজেদের খাবার শেষ করে তখন ঘড়িতে অলরেডি 8:30 বাজে। বিল পে করার পর তারা বাইরের দিকে বেরোতে থাকে, কিন্তু দরজার সামনে যেতেই আবির থমকে দাঁড়ায়। তার সেক্রেটারিও সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। কোনো প্রবলেম আছে মিস্টার দাস? আবির কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। তার সেক্রেটারি ভাবে কথাটা আর রিপিট করা ঠিক হবে না, কিন্তু আবির বলে ওঠে, তুমি কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, আমার একটু কাজ আছে। সে লিফটে যাওয়ার আগে ওখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। যেহেতু দীপ্তি শুটিং টিমের পার্ট ছিল তাই সেও ওখানে উপস্থিত আছে। শহরে আসা মাত্রই সে তাড়াহুড়ো করে ঘরে গিয়ে রেডি হয় হোটেল ব্লু মুন যাওয়ার আগে। যখন সে পৌঁছায় ডিরেক্টর অলরেডি স্টেজে নিজের আন্তরিকতা প্রকাশ করছেন। যেহেতু সবার নজর ডিরেক্টরের দিকে তাই তার দেরিতে আসাটা কারোর চোখে পড়েনি। সে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নিজের ম্যানেজার রূপকে খোঁজে। ডিরেক্টরের কথা শেষ হওয়ার পর ডিনার শুরু হয়। এটা একটা পার্টি, তাই অ্যালকোহল আর লোকের সাথে কথা বলাটা এখানের কাস্টম। দীপ্তির ইন্ডাস্ট্রিতে নামডাক ছিল না, কিন্তু তার রূপের জন্য সে সব সময় সব জায়গায় বেশ মানানসই হয়ে ওঠে। পার্টিতে যে সময় দীপ্তি সবার সাথে দেখা করা শেষ করে ততক্ষণে তার প্রচন্ড খিদে পেয়ে যায়। কোনো দ্বিধা ছাড়াই সে রূপকে বাফেটের দিকে টেনে নিয়ে যায়। খাবার নেবার পর সে কোনো একটা জানলার ধারে গিয়ে বসে যায়। কিছুক্ষণ খাবার পর সে লক্ষ্য করে যে পুরো হলটা কেমন চুপ করে গেছে। কৌতূহলবশত সে খেতে খেতে নিজের মাথা তুলে তাকায় যেদিকে লোকজন তাকিয়ে রয়েছে, আর সেখানেই সে আবিরকে দেখে। গল্পের